প্রিয় ছাত্রছাত্রী সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই রয়েছে। আজকে যে বিষয়টি করাবো সে বিষয়টি হচ্ছে মূলত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমে রয়েছে তাদের জন্য মূলত এই ক্লাসটি। আর তোমরা 40-এ 40 পেতে অবশ্যই শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। আশা করি তোমাদের আর কোথাও যেতে হবে না। 40-এ 40 পেতে শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2 তোমাদের যেটা সিলেবাসে রয়েছে সেটা নিয়ে আলোচনা। তো তোমাদের সিলেবাসে কি রয়েছে? দুইটা পার্টে বিভক্ত রয়েছে। তাহলে তোমাদের সিলেবাসটি দুটি পার্টে বিভক্ত, যথা এক হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। দেখো, ইউনিট 1 এ কি আছে? লজিক। ইউনিট 1 এ আছে লজিক। এই লজিকটা তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেব, তাই তোমরা এই চ্যানেলটিতে সবসময় অ্যাক্টিভলি ভাবে অংশগ্রহণ করবে। দেখবে কত সহজ লজিক অর্থাৎ যুক্তিবিদ্যা, দেখবে কতটা সহজ। তাহলে লজিক শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে যুক্তিবিদ্যা। তো এই লজিক বা যুক্তিবিদ্যা প্রথম ইউনিটে রয়েছে, তার 7টি খণ্ডে বিভক্ত রয়েছে। তাহলে এই যুক্তিবিদ্যা আবার কি আছে? তোমাদের 7টি খণ্ডে বিভক্ত রয়েছে। চলো তাহলে তোমাদের ইউনিট 2 এ কি আছে? তাহলে ইউনিট 2 এ আছে তোমাদের ইথিক্স অর্থাৎ নীতিবিদ্যা। এই নীতিবিদ্যার মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, একটি হচ্ছে ভারতীয় দর্শন, আরেকটি হচ্ছে পাশ্চাত্য দর্শন অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যা এবং পাশ্চাত্য নীতিবিদ্যা। ভারতীয় দর্শনের পুরোটি নয়, ভারতীয় দর্শনের যে নীতিকথা রয়েছে সেই নীতিকথা তোমাদের রয়েছে এবং পাশ্চাত্য দর্শনের যে নীতিকথা সেই নীতিকথা রয়েছে। তো সবার প্রথমে আমরা চলে যাব কোথায়? যে ইউনিট 1 অর্থাৎ লজিকে। দেখো, লজিক বা যুক্তিবিদ্যার মধ্যে যে পার্টটি রয়েছে সেগুলো কি কি? এই যে যুক্তিবিদ্যার প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে সমস্ত কিছুটা রয়েছে, যেটা কি প্রথমে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, নিশ্চিন্ত থাকো। তো আজকে জাস্ট সিলেবাসটা বলে দিচ্ছি। প্রথমে রয়েছে অবরোহ অনুমান এবং তারপর হচ্ছে আরোহ অনুমান। তাহলে প্রথমটা কি বলা হয়েছে? অবরোহ অনুমান, তারপর হচ্ছে আরোহ অনুমান। এবং এই অবরোহ এবং আরোহ অনুমানের জন্য কার প্রয়োজন হয়? বচনের প্রয়োজন হয়। সেই বচনের মধ্যে কি থাকে? পদ থাকে। এবং সেই বচনটা কোথা থেকে আসে বিষয়টি, সেটা বাক্যটাকে আমরা যখন ভালোভাবে রূপান্তরিত করি তখন সেটা বচন হয়। তো তারপরে যে টপিকটা আমরা বলতে পারি তোমাদের রয়েছে কি? পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। আমরা আসলে যদি আমরা দেখতে যাই, এই যে টোটাল যুক্তিবিদ্যা অর্থাৎ লজিক এর মধ্যে যে পার্ট গুলো পড়ে আমাদের প্রত্যেকটাই নিখুঁতভাবে শিখতে হবে। কোথাও যদি আমরা জাম্প করে পড়তে যাই তাহলে কিন্তু পরের পার্টটি পারবো না। তার জন্য এই যুক্তিবিদ্যার মধ্যে যে ক্লাসগুলো করাবো একটা ক্লাসও কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? তো চলো এখন এখানে চলে গেল কি? পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা এবং বৈধতা। ঠিক আছে? আমরা জানি বচনের মধ্যে বা বাক্যের মধ্যে পদ থাকে, আর হচ্ছে এই বাক্যটা হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি যা মনের ভাবকে প্রকাশ করে। কিন্তু বচন কি? যখন আমরা ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয়। অর্থাৎ আমরা সহজে বোঝার জন্য এটা মনে রাখি, বাক্যটাকে যখন আমরা পরিপূর্ণ রূপ দেই তখন সেটা কি হয়ে যায়? বচন হয়ে যায়। আর কিভাবে আসবে সেটা পরে বোঝাবো প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা করে টপিক খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। যাই হোক, তারপরে হচ্ছে পদের ব্যাপ্যতা। এই পদটা থাকে কোথায়? বচনে। তো এই বচনের মধ্যে যে পদ রয়েছে সেই পদের আবার কি আছে? বিস্তৃতি আছে। কোনো কোনো পদের বিস্তৃতি একটু কম, কোনো কোনো পদের বিস্তৃতি আবার বেশি। তো সেই দিক থেকে পদের ব্যাপ্যতাটাকে বলা হয়ে থাকে। তো চলো তারপরে যেটা আছে সেটা সত্যতা ও বৈধতা। সত্যতা কি? বচনের ধর্ম। এই সত্যতাটা হচ্ছে কি? বচনের ধর্ম। আর বৈধতা হচ্ছে কি? যুক্তির ধর্ম। তো এটা আসবে কোথায়? যুক্তির মধ্যে। আর এটা আসবে কোথায়? এই বচনের মধ্যে। এখন আমরা চলে যাব এই যে বাক্য থেকে বচন, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল বিষয়। তো এই ক্লাসগুলো এই বাক্য থেকে বচন করার যে বিষয়গুলো রয়েছে বা এই যে টপিকটি রয়েছে এটা কিন্তু নিখুঁত ভাবে আমাদের করতে হবে। ঠিক আছে? এই বাক্য থেকে বচন কিভাবে করব তার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের করতে হবে। তো বিষয়টি বোঝা গেল। তারপরে এই বচনের বিরোধিতা। এই বচন যদি না পারি, অর্থাৎ বাক্য থেকে বচন যদি রূপান্তরিত না করতে পারি তাহলে কিন্তু আমরা বচনের বিরোধিতা ক্ষেত্রে অসুবিধা হবে বা আমরা বচনের বিরোধিতাও করতে পারবো না।
তার জন্য আমাদের প্রথমে কি শিখতে হবে? বাক্য থেকে বচনের রূপান্তর, তারপর আমাদের শিখতে হবে বচনের বিরোধিতা, তারপরে যেটা আছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাকে লাগবে? বচনকেই লাগবে। তাই আমাদের অবশ্যই বচনটাকে ভালো করে শিখতে হবে। তো বাক্য থেকে বচনের রূপান্তর, এটাকে আমি স্টার মার্ক করে দিলাম। ঠিক আছে, এটা খুব 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 স্টার মার্ক করে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এই বিষয়টি না পারলে তোমরা একটাও পারবে না এই বিষয়গুলোর মধ্যে, শুধুমাত্র এটা ছাড়া, 7 নাম্বার টপিক ছাড়া। ঠিক আছে, তো চলো তাহলে এই অমাধ্যম অনুমানের মধ্যে রয়েছে আবর্তন। এই আবর্তনের ক্ষেত্রে তোমরা কি দেখতে পারবে? উদ্দেশ্য বিধেয় হয়ে যায়, বিধেয় উদ্দেশ্য হয়ে যায়, এরকম দেখতে পারবে। উদ্দেশ্য বিধেয় হয়ে যায় এবং বিধেয় উদ্দেশ্য হয়ে যায়। আর বিবর্তনের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে কি? শুধুমাত্র পিছনে আমি অযুক্ত করে দিয়ে দিয়েছি কেল্লাফতে, একদমই খুবই সহজ। তারপর সময় বিবর্তনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? 3টা প্রসেস করতে হয়। 3টা প্রসেস, একটা হচ্ছে বিবর্তন, আবর্তন, বিবর্তন। তো আগে যদি আমরা আবর্তন ও বিবর্তন পারি, তাহলে দেখবি সময় বিবর্তন একদম জলের মতো হয়ে গেছে। ক্লিয়ার? তো তারপরে যেটা চলে যাব নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় শিখতে গেলে কিছু শিখতে হয়, খুব ভালোভাবে শিখতে হয়, ডিপলি শিখতে হয়। তো সবার প্রথমে তো আমাদের বচন জানতেই লাগবে, তারপরে যেটা জানতে হবে মূর্তি, তারপরে যেটা জানতে হবে সংস্থান, তারপরে যেটা সবচেয়ে ভাইটাল বিষয় সেটা হচ্ছে নিয়ম। যেটা নিয়ম তোমাদের সিলেবাসে ওইভাবে উল্লেখ করে দেয়নি, কারণ ওই মূর্তি সংস্থান যখনই আসতেছে, অর্থাৎ নিরপেক্ষ ন্যায় যখন বিষয়টি আসতেছে, তখন অবশ্যই ভাবতে হবে যে তোমাদের ওই নিয়মগুলো পড়তেই হবে। তারপরে হচ্ছে বৈধতা বিচার। ওই নিয়ম জানলে, মূর্তি জানলে, সংস্থান জানলে আমরা অবশ্যই কি করতে পারবো? তার বৈধতা বিচার করতে পারবো। ঠিক আছে, আর যৌগিক যুক্তিটা একটু অন্যরকম। ঠিক আছে, যৌগিক যুক্তিটা অন্যরকম কেন? কারণ এইখানে যে প্রথম বাক্যটা থাকবে সেটা যৌগিক বাক্য থাকবে। ঠিক আছে, যৌগিক বাক্য থাকবে। এই যৌগিক বচন আবার 5 প্রকার আছে, তার মধ্যে আমাদের কি দিয়েছে? 2 প্রকার দিয়েছে, 2 প্রকার। ঠিক আছে, 2 প্রকারেরটা আমাদের করতে হবে। যাই হোক, একটা প্রাকল্পিক এবং বৈকল্পিকের। ক্লিয়ার? এই ছিল কি তোমাদের ইউনিট 1। তাহলে ইউনিট 1 তোমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব কোথায় বলতো? ইউনিট 2। ইউনিট 2 এর আছে কি? নীতিবিদ্যা। এই নীতিবিদ্যা আবার 2টা পার্টে বিভক্ত এখানে করা হয়েছে। একটি হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, আর একটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা। এখন কথা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যায় কি রয়েছে? ভারতীয় নীতিবিদ্যায় রয়েছে পুরুষার্থ। দেখবে আমরা পড়াবো পুরুষ যোগ অর্থ সমান সমান পুরুষার্থ। পুরুষ কথার অর্থ হচ্ছে সচেতন ব্যক্তি এবং অর্থ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় বিষয়। তাহলে সচেতন মানুষের যে প্রয়োজনীয় বিষয় সেটাই হচ্ছে পুরুষার্থ। সেই পুরুষার্থ আবার 4 প্রকার: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একটু শর্ট করে বলে দিলাম। তো যাই হোক, তারপর যেটা কি আছে বলতো? শ্রীমদ ভগবত গীতার নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মের ক্ষেত্রে কি হবে? এই নিষ্কাম কর্মের ক্ষেত্রে কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না, কোনো লোভ লালসা এই কিছু থাকবে না। সেই কর্মকে কি বলা হয়? নিষ্কাম কর্ম। আর সেটাকে ডিটেলসে বোঝাতে হবে। এইখান থেকে তো বড় কোশ্চেন আসবে, খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ। তো বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গের মধ্যে 8টি পথকে স্বীকার করা হয়েছে। কি করার জন্য? মোক্ষ বা মুক্তি বা নির্বাণ লাভের জন্য। যদিও অষ্টাঙ্গিক মার্গের ক্ষেত্রে বৌদ্ধদের মতে নির্বাণ বলা হয়, আর এই নির্বাণ কথার অর্থ হচ্ছে মোক্ষ বা মুক্তি। তো তারপরে যেটা আছে 4 ভাগ সুখবাদ। এইটা খুব ইন্টারেস্টিং। কেন? এখানে একটা কথা বলা হয়েছে, যাবৎ জীবে সুখং জীবে ঋণং কিত্তাঘৃতং পিবে। অর্থাৎ যতদিন বাঁচবো সুখেই বাঁচবো, ঋণ করে হলেও কি খাবো। তো এরা অনেক সুখবাদী। এরা কি বাদী? প্রচন্ড সুখবাদী। এবং এরা জড়বাদী এবং এরা নাস্তিক। তোমরা প্রথমেই পড়েছো, অর্থাৎ তোমরা এই ফার্স্ট সেমেই তোমরা পড়েছো অনেকটাই। এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তারপর হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা। এই পাশ্চাত্য নীতিবিদ্যা অনেকের কাছে বলে খুব খুব খুবই জটিল, কিন্তু আমি বলবো পাশ্চাত্য নীতিবিদ্যা খুবই সহজ। আমি ক্লাসগুলো নেবো, দেখবে খুবই সহজ লাগবে। তো এই পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে নৈতিক প্রত্যয়। এখানে নৈতিক কাকে বলে, অনৈতিক কাকে বলে, নীতি বহির্ভূত কাকে বলে, খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা সাধারণভাবে নৈতিক বলতে কি বুঝি? বলে নৈতিক হচ্ছে যারা ভালো কাজ করে সেটা হচ্ছে নৈতিক, আর যারা মন্দ কাজ করে সেটা হচ্ছে অনৈতিক। না, এইখানে একটু আমাদের ডিপলি বুঝতে হবে। নৈতিক আর অনৈতিক কথাটার একটু তফাৎ রয়েছে। আমরা যেটা বাংলায় বলি বা আমরা যেটা ইউজ করি সেই ক্ষেত্রে কিছুটা তফাৎ রয়েছে। ঠিক আছে, সেটা যখন ক্লাসে আসবো তখন আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তারপরে রয়েছে উদ্দেশ্য, অভিপ্রায়।
ঠিক আছে, তারপর ঠিক ভুল, তোমরা তো জানোই ঠিক কোনটা ভুল কোনটা। তারপরে যেটা আসবে ভালো মন্দ, তোমরা কিছুটা জানো কিন্তু সেইভাবে বললে হবে না, সেটা গুলোতে পড়ার মতো করে পড়তে হবে, অর্থাৎ তোমরা যেন নোটস লিখতে পারো। তারপরে যেটা আছে ন্যায় বিচার, জাস্টিস। ঠিক আছে, আমরা যে সমস্ত ইচ্ছাকৃত কাজ করি সেই কাজের ক্ষেত্রে ন্যায় বিচার কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে নৈতিক মতবাদ সমূহ। এই নৈতিক মতবাদ সমূহটাকে আমাদের ভালো করে জানতে হবে। এই নৈতিক মতবাদ সমূহের মধ্যে কি আছে, দুটা মতবাদ নিলে আমরা যাবো, একটা কর্তব্যমুখী মতবাদ, আরেকটি হচ্ছে উদ্দেশ্যমুখী মতবাদ। এই কর্তব্যমুখী মতবাদে কি বলা হয়েছে, কর্তব্যটাকে ডিপেন্ড করা হয়েছে, অর্থাৎ কাজ কর্ম, কর্মের উপর ডিপেন্ড করা হয়েছে। তো ফল যাই হোক না কেন আমাদের কর্মটা যেন ভালো হয়। কিন্তু যেখানে উদ্দেশ্যমুখী মতবাদ রয়েছে, সেই উদ্দেশ্যমুখী মতবাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি দেখতে হবে, যে ফলটা আমাদের দেখতে হবে, আমরা কোন পথ অবলম্বন করলাম সেটা কোনো ফ্যাক্টর নয়, আমাদের ফল যেন ভালোই হয়। বুঝতে পারলে? যেমন আমি বলি রেজাল্ট ভালো করতে হবে, কেউ যদি কাগজের টুকরো নিয়ে যায় তাও রেজাল্ট ভালো করে, সেই দিক থেকে উদ্দেশ্য মুখী যারা মতবাদী তাদের ক্ষেত্রে বলবে যে হচ্ছে না তাও ভালো কাজ। কিন্তু কর্মকর্তব্যবাদী যারা বা কর্মবাদী যারা রয়েছে বা কর্তব্যবাদী যারা রয়েছে তারা কিন্তু ওই কথা বলবে না, বলবে তোমার ফল যাই হোক না কেন তোমার কর্মটা ভালো হতে হবে। ঠিক আছে, কর্ম তোমার ভালো হতে হবে, আর ফল যাই হোক না কেন। একটা কাজ যদি আমরা সৎ পথে করি বা একটা কাজ যদি আমরা ভালো পথে করি, কিন্তু তার ফল যদি কথার কথায় খারাপ হয়ে যায় তবু সেটা মহৎ কাজ, এ কথা বলা হয়েছে কোথায়, কর্তব্যবাদে। কিন্তু আরেকটি মতবাদ যেটা উদ্দেশ্য মতবাদ, সেই উদ্দেশ্যমুখী মতবাদে কিন্তু সেটা বলা হয়নি, ওরা ফলের উপর জোর দিয়েছে। যাই হোক, তোমাদের সংক্ষেপে এই ক্লাসটির মধ্যে দুইটা ইউনিট কিছুটা বুঝিয়ে দেওয়া হলো। এখন এর পরের দিন থেকে শুরু করব এই যে প্রত্যেকটা টপিক অবরোহ আরোহ, এক একটা টপিক ধরে ধরে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। ঠিক আছে, আমি একদম তোমাদের বোর্ডে ধরে ধরে করিয়ে দেবো, নিশ্চিন্তে থাকো। আর এর জন্য আবারও বলছি প্রচুর প্রচুর শেয়ার করবে, যত সাবস্ক্রাইব বাড়তে থাকবে আমার ক্লাস করার অনুপ্রেরণাও তত জাগতে থাকবে, এবং তোমাদের আরো বেশি ভালো 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 ক্লাস দেব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য, এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম।